তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ৩৭। রাত ১০টা। খাওয়া দাওয়ার পর্ব অনেক আগেই শেষ হয়েছে। এখন সকলে বসে আছে ছাদে। বড়রা চলে গেছে যে যার যার ঘরে, শুধু রয়ে গেছে ছোটরা। সকলে গল্পে মেতে উঠেছে তারা। তিথি, ফারদিন, তনি সহ সকলেই গল্পে মেতে আছে। তবে তাদের থেকে বেশ কিছুটা দূরে বসে আছে তাজ, তুর্য, নেহা, তাহসান, জয় ও আহিল। তারা মাত্রই এসেছে এখানে, যদিও তুর্য আসতে চায়নি, তবে তাকে এক প্রকার জোর করে নিয়ে এসেছে তাজরা। নেহা এবার আর সহ্য করতে পারছে না। এসেছে সেই সকাল থেকে, এখন অবধি তুর্যের বইয়ের দেখা মেলেনি। ভাবতেই তার রাগ হচ্ছে। এবার আর না পেরে নেহা রাগে কটমট করতে করতে বলে ওঠে, তুই কি আমাদের তোর বউকে দেখাবি নাকি দেখাবি না, কোনটা? আর কতক্ষণ এভাবে তোর বইয়ের অপেক্ষায় থাকবো শুনি? নেহার কথায় তুর্য ফোন থেকে চোখ সরিয়ে তাকায় নেহার দিকে। তাজ হালকা হাসে শুধু, তবে কিছু বলে না। তুর্য নেহার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার বউ তো তোদের সামনেই বসে আছে। তুর্যের কথায় সবগুলো তড়িৎ গতিতে তাকায় তুর্যের পানে। অবাক করা কণ্ঠে বলে ওঠে, নেহা, আমাদের সামনে কোথায়? বলে পেছন দিকে তাকায় তারাদের দিকে, কিন্তু কাউকে দেখতে পায় না তারা, কারণ তুর্য বলেছিল এদের মধ্যে কেউ তার বউ নয়। তাই নেহা অবাক করা কণ্ঠে বলে ওঠে, কই, এখানে তো শুধু তোর কাজিন আর তারার ফ্রেন্ডরা রয়েছে। নেহার কথায় বিরক্ত হয়ে তুর্য বলে ওঠে, ননসেন্সের দল কোথাকারের, তারাই তো আমার ওয়াইফ। সবগুলোর মাথায় যেন বজ্রপাত ঘটে তুর্যের কথায়। তাহসান, নেহা, জয়, আহিল কি বলে চিল্লিয়ে ওঠে। সকলে তাদের পানে ফিরে তাকায়। তুর্য তা দেখে চোখ রাঙায়। চারজন তারাদের দিকে তাকিয়ে পরিস্থিতি সামলানোর জন্য চারজনই দাঁত বের করে হাসে, তবে কারো মাথায় ঢোকে না কোনো কিছু। তারাও তাদের মতোই আন্দাজে হাসে। তারা মুখ ভেঙচি কেটে মন দেয় আবার গল্পে। পরিস্থিতি ঠিক হলেই তাহসান ফিসফিস করে বলে ওঠে, ভাই, এত ছোট মেয়ে কিভাবে কি? দেখে তো মনে হয় মাত্র 9-10-এ পড়া মেয়ে। এত ছোট মেয়ে কিভাবে কি? তাহসানের কথায় বিরক্ত হয়ে রাগে চোখে তাকায় তুর্য। তা দেখে তাহসান আমতা আমতা করতে থাকে। তবে নেহা থামবার মেয়ে নয়, সে তারার পানে তাকে ফিসফিস করে বলে ওঠে, ব্রো, তাহসান ঠিকই বলেছে। আমার তো একই প্রশ্ন, কিভাবে কি? নেহা তাহসানের কথার সাথে তাল মিলিয়ে কথা বলায় তাহসান নেহার দিকে তাকিয়ে ভেটকি মারে 32 পাটি দাঁত বের করে। এবার তুর্য কিছু বলার আগে পাশ থেকে তাজ হেসে বলে ওঠে, কারণ ভাইয়া ছোটবেলা থেকেই তারাকে ভালোবাসতো, বুঝতে পেরেছো? তাজের কথা শুনে যেন একসাথে চারটে বজ্রপাত হয় আবার। নেহা, তাহসান, জয় আর আহিল চারজনই থমকে গেছে। চোখগুলো যেন কটর ছেড়ে বেরিয়ে আসবে একটু পরই। কেউ চোখ কসলাচ্ছে, কেউ আবার কানে হাত দিচ্ছে, যেন ঠিকমতো শুনেছি কিনা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। তাহসান তো হাঁ করে বসে আছে এক প্রকার। জয় চোখ বড় বড় করে তাকিয়ে নিজের মোবাইলটা একবার দেখে নেয়, ভাবছে ভুল করে কোনো নাটকের দৃশ্যে ঢুকে পড়েছে বুঝি। আহিলেরও একই অবস্থা। নেহা তো পুরো অবিশ্বাসের চূড়ায়। সে কয়েকবার নিজের হাতে চিমটি কাটে, যেন স্বপ্ন দেখছে। মুখে স্পষ্ট অবিশ্বাস, ভ্রুকুচকে তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য, যে কিনা মেয়েদের দেখলেই 1000 মাইল দূরে সরে যেত, এখন সে কিনা ছোটবেলা থেকে ভালোবাসে তারাকে, সেটাও আবার এমন একটা মেয়েকে যাকে দেখে নেহাদের চোখে এখনো ক্লাস 9-এ পড়া কিশোরী মনে হয়। চোখাচোখি হয় চার বন্ধুর মাঝে। সে নিঃশব্দে বলে উঠছে একটাই কথা, তুর্য ইন লাভ, সিরিয়াসলি? বাতাস ভারী হয়ে আসে, মনে হয় পৃথিবীর নিয়মটাই বদলে গেছে। যেই ছেলের মেয়েদের প্রতি এক ধরনের অ্যালার্জি ছিল, সে কিনা ছোটবেলা থেকেই চুপি চুপি ভালোবেসে এসেছে তারা নামের এক খুদে ঝড়কে। সেই কখন থেকে চারজন মিলে তুর্যের দিকে তাকিয়ে আছে। এবার সেটা দেখে বিরক্ত হয় তুর্য। ধমক দিয়ে বলে ওঠে, এভাবে তাকিয়ে কেন আছিস শুনি? ছেলে দেখিসনি নাকি আগে? তুর্যের কথায় সবগুলো থতমত খেয়ে যায়, হাঁ করে মুখটা বন্ধ করে ফেলে। জয় নিজের কৌতূহল না দমিয়ে রাখতে পেরে বলে ওঠে, শালা তলে তলে প্রেম করে বেড়াস, আর ভাব এমন নিস যেন শুদ্ধ জন্ম নেওয়া নিষ্পাপ শিশু তুমি, তাই না? এসব কিভাবে কি, তাড়াতাড়ি বল আমাদের, না হলে তোর খবর আছে। তুর্য মৃদু রাগ দেখেই বলে, এসব কথা পরেও বলা যাবে। আমার বউ দেখতে চেয়েছিস, দেখা হয়ে গেছে। এবার চুপচাপ বসে আনন্দ কর, আর বাকি কিছু সময় হলে সব জানতে পারবি। তুর্যের কথায় সকলে চুপ হয়ে যায়। তাহসানের রাগ হয় প্রচুর। এই ছেলে নিজেকে ভাবেটা কি? সে মুখ ভেঙচি কেটে অন্য পাশ ফিরে বসে। কেউ আর কথা বাড়ায় না, কারণ জানে বেশি প্রশ্ন করলে আবার হিতে বিপরীত হতে পারে। তাই তারা চুপ হয়ে যায়। অন্য পাশে বাকিরা বসে বসে গল্প করছিল। এর মাঝে আকাশ বলে ওঠে, ধুর, খালি গল্প করলেই ভালো লাগে নাকি? অন্য কোনো আইডিয়া বের কর, আমার বোরিং লাগছে। আকাশের কথায় তাল মিলিয়ে মাহিরা বলে ওঠে, হ্যাঁ ভাইয়া, ঠিকই বলছে, আমারও বোরিং লাগছে। দুজনের কথা শুনে এবার সকলেই ভাবতে শুরু করে কি করা যায় কি করা যায়। তারা তো গালে হাত দিয়ে ভাবতে শুরু করে, কিন্তু কারো মাথায় কোনো আইডিয়া আসছে না।
তিথি ভাবতেই তার মাথায় আসে বালিশ খেলা। তিথি সকলের পানে তাকে উৎফুল্ল হয়ে বলে ওঠে, বালিশ খেলা খেললে কেমন হয়? তিথির কথায় পাশ থেকে ফারদিন বলে ওঠে, মন্দ হয় না, সবাই মিলে খেললে ভালোই লাগবে। সকলে এক এক করে সহমত প্রকাশ করে। তারা পাশ থেকে বলে ওঠে, কিন্তু এর জন্য তো চিরকুট প্রয়োজন আর বালিশও। তারার কথায় আকাশ বসা থেকে উঠে বেশ ভাব নিয়ে বলে ওঠে, चाप ले रहा है क्यों? मैं हूं ना। जब मैं हूं तो प्रॉब्लम किस बात की? मैं अभी जाके ताकिया और चिट्ठी लेके आता हूँ। বলি শার্টের কলারটা ভাব নিয়ে একটু টান দেয় হিরোদের মতো। তা দেখে সকলে মিটিমিটি হাসে। আকাশ ফের বলে ওঠে, আমি চিরকুট আর বালিশ নিয়ে আসছি, ওয়েট। বলেই সোজা হাঁটা দেয় নিচের দিকে। আকাশ যেতেই লাবণ্য তুর্যদের পানে তাকায়। তারা কিছু বিষয় নিয়ে কথা বলছে আর হাসছে। তা দেখে লাবণ্য গলা ছেড়ে ডেকে বলে ওঠে, নেহা আপু, তাহসান ভাই, আপনারা কি বালিশ খেলা খেলবেন? খেললে আসুন। লাবণ্যর কথা শেষ হতে দেরি, কিন্তু চারজনের আসতে দেরি হয় না। সব কথা রেখে এক প্রকার ছুটে আসে তারা। নেহা মেঘার পাশে বসতে বসতে বলে ওঠে, বালিশ খেলা নামটা তো বড্ড অদ্ভুত, এই খেলাটা খেলে কিভাবে বলবে? নেহার কথা শুনে তারা মুখ ভেঙচি কেটে বলে ওঠে, ঢং দেখো, বালিশ খেলা কি সেটা জানে না, অথচ নাচতে নাচতে চলে এসেছে ন্যাকা। তিথি নেহার কথা শুনে হালকা হাসে, বলে ওঠে, খেলাটার নিয়ম হচ্ছে আমরা সকলে একসাথে গোল হয়ে বসবো আর মিউজিক চলবে। যতক্ষণ মিউজিক চলবে ততক্ষণ বালিশটা আমরা একে অপর করে সকলকে দিব। যেমন ধর আমি তোমাকে দিলাম, তুমি মেঘা আপুকে, মেঘা আপু আবার লাবণ্য আপুকে দিবে। দেখে খেলাটা এরকম। আর যার কাছে গিয়ে মিউজিক থেমে যাবে তার সামনে অনেকগুলো চিরকুট থাকবে একটা বাক্সে। সেখান থেকে একটা চিরকুট উঠাতে হবে, আর চিরকুট খোলার পর যেটা লেখা থাকবে সেটাই করতে হবে। এবার বুঝতে পেরেছো নেহা আপু? তিথির কথায় নেহা খুশিতে এক্সাইটেড হয়ে বলে ওঠে, ওয়াও, হোয়াট অ্যান অ্যামেজিং গেম। আই এম গোয়িং এক্সাইটেড অ্যাবাউট ইট জাস্ট হিয়ারিং অ্যাবাউট ইট। নেহার ইংরেজি কথা শুনে তারা আগে মুখ ভেঙচি কাটে, চোখ মুখ কুচকে ফিসফিসিয়ে বলে ওঠে, ইংরেজির বাচ্চা, ইংরেজি বলে ভাব নেওয়া হচ্ছে। এর মধ্যে আকাশ খেলার জন্য সব কিছু নিয়ে আসে, সাথে মিনি বক্সও নিয়ে আসে। আকাশ এসে ভাষণ দিতে বলে ওঠে, সব কিছু এসে গেছে, এবার সকলে খেলার জন্য প্রস্তুত হও, আমি সব চিরকুট লিখে এনেছি, এবার শুধু খেলা শুরু করো। আকাশের কথায় সকলে আকাশের দিকে গোল হয়ে বসে পড়ে। তুর্য এসব দেখে ফের নিজের কাজে মন দেয়, কারণ তার এইসবের প্রতি এত ইন্টারেস্টিং নেই। তাজও তার সাথেই বসে আছে। তারা পাশ ফিরে একবার তাকায় তুর্যের পানে। তুর্য ফোন স্ক্রল করছে। তারার মন খারাপ হয় কিছুটা। ভাবে যদি তুর্য ভাই তাদের সাথে খেলতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু তার আশা সেগুড়ে বালি, কারণ তুর্য ভাই তো তাদের সাথে জীবনেও খেলবে না। এই ভেবে তার মন খারাপ হয়ে যায়। তার ভাবনার মাঝেই হুট করেই তার কানে একটা আওয়াজ ভেসে আসে, নেহার গলা। নেহা তুর্যকে ডেকে বলে ওঠে, তুইও আয় না, মজা হবে আরও। মুহূর্তেই তারার চোখ মুখ কালো হয়ে যায়। যেখানে সে নিজে এখন অবধি সাহস করে তুর্য ভাইকে ডাকতে পারেনি, সেখানে এই মেয়ে ডাকছে তাকে খেলতে। ভাবতেই তার রাগে মাথা ফেটে যাচ্ছে। সে রাগে তুর্যের পানে তাকায়। তুর্য ফোন থেকে চোখ সরিয়ে নেহাকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এসব ইডিয়েট টাইপের খেলা তোরাই খেল, আমি এইসবে ঢুকতে চাই না। তুর্যের কথায় তারা ঠোঁট প্রসার হয়। নেহার মুখের উপর তুর্য ভাইয়ের না শব্দটা শুনে যদিও সে চায় তুর্য ভাই তাদের সাথে জয়েন্ট হোক, কিন্তু এখন সেটা চায় না, কারণ নেহা বলেছে দেখে। নেহাও ছাড়ার পাত্রী নয় সে। ফের বলে ওঠে, আরে একদিনের জন্য আয় না, কি এমন হবে? ছোটরা সবাই তোর সাথে খেলতে চায়। কি কি বলো তোমরা? তোমরা তোমাদের বড় ভাইয়ের সাথে খেলতে চাও না? নেহার কথায় হুট করে সকলে তাল মেলায়। মেঘা থেকে শুরু করে সবাই অনুরোধ কণ্ঠে বলে ওঠে, ভাইয়া প্লিজ আসো না, একদিনের জন্যই তো। লাবণ্য বলে, ভাইয়া আজকের দিনটা আমাদের কথাটা রাখো প্লিজ। আকাশ বলে, প্লিজ ভাইয়া আসো না। তিথিসহ সকলেই বলে ওঠে, প্লিজ ভাইয়া আসুন। তারার প্রচণ্ড রাগ হচ্ছে এবার নেহার পাশাপাশি সকলের উপর। একদিন হতে না হতেই নেহার চামচা হয়ে গেছে সবগুলো। ভাবতেই তার মেজাজ বিগড়ে যাচ্ছে। নেহাকে এখন আর তার সহ্য হচ্ছে না। তুর্যের কারো কথায় এলো গেল না। সে সকলের মুখের উপর বলে দেয়, এসব খেলা আমার সাথে যায় না, তাই আমি এসব ছোটদের খেলা খেলতে চাই না। একবার যখন না বলেছি তো নাই। মুহূর্তেই সকলের মুখ মলিন হয়ে যায়। এত বলার পরও তাদের কথা রাখলো না। তারার মুখে ফোটে বিশ্বজয়ের হাসি। ঠোঁট বাঁকিয়ে হাসছে। নেহার পানে তাকিয়ে বড্ড মজা লাগছে। এখন তার তুর্যের প্রতি সে খুব খুশি হচ্ছে। ইচ্ছে করছে ঠাটিয়ে গিয়ে 100টা চুমু খেতে। তাহসান তুর্যকে খোঁচা মেরে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আরে এ খেলা পারে নাকি যে ও খেলবে? ওর খেলা লাগবে না, চলো আমরাই খেলি।
তুর্য তাহসানের কথায় তাহসানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এখান থেকে বের হওয়া পরে আমি তোকে দেখাবো আমি খেলা পারি কিনা। তুর্যের কথায় তাহসান বেলুনের মতো চুপসে যায়। তুর্যের কথার মানে আর কেউ বুঝুক আর না বুঝুক, সে নেহা আহিল জয় বুঝতে পেরেছে। গতবারের কথা তার মনে আছে, তুর্যকে পিন্স মেরে কথা বলায় তাকে দরজা বন্ধ করে কি ধোলাই টাইনা দিয়েছিল। ভাবতে তার গলা শুকিয়ে আসে। নেহা এবার তাহসানকে ধমক দিয়ে বলে ওঠে, এই রাখ তো তোর যত সব ফালতু কথা। এই তুর্য আয় তো, তুই আজ আমাদের সাথে খেলবি মানে খেলবি ব্যাস। বলে বসা থেকে উঠে তুর্যের কাছে গিয়ে তুর্যের বাহু ধরে এক প্রকার টেনে তোলে। তা দেখে গরম তেলে পানি পড়লে যেমন তেল স্যাঁত করে ওঠে তেমন স্যাঁত করে ওঠে তারা। তুর্যের বাহুতে নেহার হাত দেখে রাগে কটমট করতে থাকে এক প্রকার। রাগে তার শরীর জ্বলছে, ইচ্ছে করছে এখনই নেহাকে খুন করতে। নেহা এক প্রকার টেনে নিয়েছে বসার জায়গায় সবার মাঝে। তুর্য বেশ বিরক্ত নিয়ে বসে, তবে এত জোরাজুরি যখন করছে ছোটরা, এখন এখান থেকে সে চলে গেলে কষ্ট পাবে তারা। তাই আর কথা না বাড়িয়ে বসে পড়ে। নেহার ঠোঁটে ফোটে বিশ্বজয়ের হাসি তুর্যকে আনতে পেরে। সকলের মুখে হাসি ফোটে এই প্রথম তাদের সাথে তাদের ভাই খেলবে ভেবে। তাজ এবার বসা থেকে উঠে তাদের দিকে এগোতে এগোতে বলে ওঠে, তাহলে আমি কেন বাদ থাকবো শুনি, আমাকেও নেওয়া হোক খেলায়। তাজের কথায় তিথি তাকায় তাজের দিকে। তার এবার খুশি দেখে কে, তাজ তাদের সাথে খেলবে ভেবে বেশ আনন্দ লাগছে। পাশাপাশি সকলেই খুশি হয়। মেঘা পাশ থেকে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, উফ আমার যে কি মজা লাগছে, বড় ভাই আর মেজো ভাইয়া আমাদের সাথে খেলবে, কি মজা। বলে হাসে আর তার সাথে সকলের মুখে হাসি ফোটে। তার আর ভালো লাগছে না, ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে। নেহাকে তার আর সহ্য হচ্ছে না একদম, ইচ্ছে করছে মেরে ফেলতে। তার ওপর বসেছে তুর্য ভাইয়ের পাশে, ভীষণ কান্নাও পাচ্ছে তার। খেলতে একদম ইচ্ছে করছে না, আবার উঠেও যেতে পারছে না এখান থেকে, কারণ তুর্য ভাই যে আছে এখানে। এখান থেকে চলে গেলে যদি আবার নেহারও জেকে বসে তার তুর্য ভাইয়ের ওপর, তখন কি হবে। তাই সে দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে চুপচাপ বসে আছে। টনি এবার সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তো এবার খেলা শুরু করা যাক। টনির কথায় শ্রাবন্তী বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ খেলা শুরু করো এবার। শ্রাবন্তীর কথায় আকাশ মিউজিক অন করে দেয়। সে খেলবে না, সে দায়িত্ব নিয়েছে মিউজিক অফ করা আর চালু করা। তুর্যের বেশ বিরক্ত লাগছে এসব, তার কাছে এসব ছেলে মানুষই ছাড়া আর কিছুই না। উঠেও যেতে পারছে না, কারণ তার ভাই বোনেরা যে কষ্ট পাবে। সে জয়েন্ট করায় তারা কতই না খুশি হয়েছে, উঠে যাবারও কোনো পরিস্থিতি নেই, তাই বাধ্য হয়ে এক প্রকার বসে আছে। আকাশ রেডি ওয়ান টু বলতে একে একে বালিশ পাঞ্চ করা শুরু হয়। মেঘা প্রথমে স্টার্ট করে, একে একে সকলে একে অপরকে দিতে থাকে। তারা চোখ মুখ মলিন করে তারপর খেলছে, আর তুর্য বরাবরের মতোই গম্ভীর মুখে খেলছে। আকাশ উল্টো পাশ ফিরে বসে আছে আর বক্সে গান বাজছে, পানি পানি হিন্দি গানটি। গান চলতে চলতে একসময় থেমে যায় বালিশ, এসে পড়ে মেঘার কাছে। মেঘা তা দেখে মুখ মলিন করে বলে ওঠে, যা আমি আগে শেষ হয়ে গেলাম। মেঘার কথায় তাহসান মেঘার দিকে তাকায়। মেয়েটার কথাবার্তাগুলো খুব কিউট লাগে। তার ঠোঁট উল্টে বলা কথাটা তাকে বেশ আকর্ষণ করে। ঠোঁটের কোণে হাসি ফুটে তার। পাশ থেকে ফারদিন বলে ওঠে, মেঘা আপু এবার চিরকুট ওঠাও, আমরাও দেখি কি আছে তোমার কপালে। ফারদিন বলেই চিরকুটের বক্সটা তার সামনে ধরে। মেঘা মুখ ভোতা করে অনেক বেছে একটা সবুজ রঙের চিরকুট তোলে। চিরকুটটি হাতে নিয়ে উপরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, আল্লাহ ভালো কিছু দিও প্লিজ। বলে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে চিরকুট খুলে তাকায় সেদিকে। চিরকুটটিতে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, তুমি যাকে সবচেয়ে বেশি ভয় পাও, যার সাথে ভয়ে তেমন কথা বলতে পারো না, তাকে নিয়ে বলতে হবে আমি তোমায় ভালোবাসি। মেঘা তার চিরকুটে খারাপ কিছু পড়েনি দেখে হাত ছেড়ে বাঁচে, তবে বিপদে পড়ে বটে। সে চিরকুটে লেখা দেখে ভয়ে ভয়ে চোখ তুলে একবার সূর্যের দিকে তাকায়। সূর্য এসব বাদ দিয়ে ফোন বের করে ফোন টিপছে, তেমন মন নেই খেলাতে। খেলা আবার শুরু হলে আবার যোগ দেবে সবার সাথে। মেঘাকে বসে থাকতে দেখে লাবণ্য মেঘার হাত থেকে চিরকুটটা নিতে নিতে বলে ওঠে, দেখি কি পড়েছে। বলে সে চিরকুটটি হাতে নিয়ে দেখে। তা দেখে বলে ওঠে, ভালোই তো পড়েছে, তাহলে বসে আছিস কেন, তাড়াতাড়ি শর্তটা পূর্ণ কর। লাবণ্যর কথায় মেঘা শুকনো ঢোক গিলে বলে ওঠে, বলবো বলছিস। মেঘার কথায় তিথি পাশ থেকে বলে ওঠে, আরে মেঘা আপু যাই আসুক, তুমি তোমার মতো পূর্ণ করে ফেলো। তিথির কথায় মেঘা তিথির পানে তাকায়, তারপর ফের তুর্যের পানে তাকায়। নিজেকে সাহস জোগায় লম্বা নিঃশ্বাস ছেড়ে। সকলকে বুঝতে পারছে না মেঘা এত নার্ভাস কেন, কি এমন পড়েছে। তুর্য তখনও ফোন টিপতে ব্যস্ত। মেঘা এবার নিজেকে সাহস জুগিয়ে ধীর কণ্ঠে তুর্যকে ডেকে ওঠে, ভাইয়া। মেঘার কথায় তুর্য ফোন থেকে চোখ সরিয়ে মেঘার দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে বলছিস। তুর্যের কথায় মেঘা উপনিস মাথা নাড়ায়। তা দেখে তুর্য বলে ওঠে, বল। তুর্যের গম্ভীর কণ্ঠ শুনেই তো তার ভয় লাগছে, সে বলবে কি করে। মেঘা ভয়ার্ত কণ্ঠে মুখ নিচু করে বলে ওঠে, ভাইয়া মানে আমি আসলে একটু বলতে চাইছিলাম।
সূর্য ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, কি বলতে চাচ্ছিস? মেঘা ঠোঁট শুকিয়ে যায়, সে আবার দম নেই, তারপর বুকে সাহস এনে সূর্যের চোখে চোখ রেখে সহসা কণ্ঠে বলে, আমার এই চিরকুটে কি এসেছে জানো? আমি যাকে সব থেকে বেশি ভয় পাই, যার সাথে ভয়ে বেশি কথা বলতে পারি না, তাকে ভালোবাসি বলতে। কথাটা বলে কিছু সময় থামে মেঘা। সকলেই মেঘের পানে তাকিয়ে আছে, সূর্য ভ্রুকুচকে তাকিয়ে আছে। মোট কথা বলতে গেলে মেঘা কি বলবে সেটা বুঝতে পারছে না সে, তাই এইভাবে তাকিয়ে আছে। মেঘা নীরবতা ভেঙে ফের বলে ওঠে, চিরকুট অনুযায়ী আমি তোমাকে সবচেয়ে বেশি ভয় পাই ভাইয়া। ছোটবেলা থেকে তোমার সাথে আমার তেমন সময় কাটানো হয়নি, কথা বলা হয়নি, থাকা হয়নি। সেই কারণে তোমার সাথে আমার তেমন বন্ডিংটাও তৈরি হয়নি, তবে যতটুকু হয়েছে সেটাও কম নয়। তোমার বাড়ির প্রতিটা মানুষ ভয় পায়, সেই কাতারে আমিও পড়ি বলতে গেলে। তবে তোমার ভয় পেলেও আমি যখন তোমার কাছে কোনো কিছুর আবদার করতাম, তুমি ঠিক আমার জন্য কানাডা থেকে তা পূর্ণ করেছো। যখন যা চেয়েছি তাই দিয়েছো, কখনো আমার কোনো কিছুর অপূর্ণ রাখোনি। তোমার মতো একজন পিতার সমতুল্য বড় ভাই পেয়ে আমি সত্যি অনেক খুশি। বাবার পর তুমি একমাত্র পুরুষ যার ছায়া নিজের আশ্রয় খুঁজে পাই। তোমার মতো ভাই প্রতিটি মেয়ের থাকুক। আজ আমি গর্ব করে বলছি, আমার ভাইয়া পৃথিবীর বেস্ট ভাইয়া। আই লাভ ইউ ভাইয়া। তোমায় কখনো বলা হয়নি, তবে আজ বলছি, আমি তোমায় অনেক অনেক ভালোবাসি ভাইয়া, অনেক বেশি ভালোবাসি। একটানে কথাগুলো বলে থামে মেঘা। তার কণ্ঠ শেষ দিকে ভারী হয়ে আসে, চোখ জলে ঝাপসা হয়ে যায়। চারপাশে নিস্তব্ধতা, কেউ একটু শব্দ করছে না। সকলে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মুহূর্তেই করতালির পরে সকলের পক্ষ থেকে নেহা পাশ থেকে আদরে ভাবে ও বলে হাততালি দিতে থাকে। ফারদিনও ঠোঁটে ঝুলছে কষ্টের হাসি। মেঘার কথা শুনে কেয়ার কথা মনে পড়ে যায়, তার চোখ ভরে ওঠে মুহূর্তেই। আজ কেয়া থাকলে হয়তো মেঘার মতো করেই তাকে বলতো সে পৃথিবীর বেস্ট ভাইয়া, কিন্তু তা যে হবার নয়। সে মুহূর্তেই সকলের আড়ালে চোখের পানি মুছে লোক দেখানো হাসিতে মেতে ওঠে। তারা মুখে এবার হাসি ফুটেছে, গর্বে তার বুক ভরে যাচ্ছে বড় বোনের কথা শুনে। সূর্যের পলক মেঘার দিকে আটকে আছে, গম্ভীর মুখখানা কখন যে শান্ত মেজাজের হয়ে গেছে টেরই পায়নি। চোখে জল চিকচিক করছে, ঠোঁটে ধীরে ধীরে প্রশান্তির হাসি খেলে যায়। নিচের দিকে তাকে ঠোঁট কামড়ে হাসে, তার চোখে পানি চিকচিক করছে, তবে সে পানি সে পড়তে দেয় না। মেঘা চেয়ে আছে ভাইয়ের পানে। তার ভাই তার কথা শুনে কি খুশি হয়নি? কিছু তো বলছে না। ভাই কি তার কথা পছন্দ করেনি? ভাবতে থাকে মেঘা। সূর্য একটু সময় নিয়ে মেঘার চোখে চোখ রাখে। সূর্য নরম স্বরে বলে ওঠে, এদিকে আয়। মেঘা লাবণ্যের দিকে তাকায়। লাবণ্য একটা শেষে ইশারা করে যেতে মেঘা কাপা পায়ে উঠে ধীরে ধীরে সূর্যের কাছে গিয়ে তার সামনে বসে পড়ে। সূর্য তার মুখের দিকে তাকিয়ে কপালে আলতো করে চুমু খায়। চারপাশটা যেন মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে যায়। সূর্য ঠোঁট সরিয়ে নেয়, মেঘার গালে হাত রেখে আদুরে কণ্ঠে বলে ওঠে, বড় হয়ে গেছিস অনেক। আমার ছোট মেঘা বুড়ি যে এত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে আগে জানা ছিল না। মুহূর্তেই হাসি ফোটে মেঘার মুখে। সে ভেবেছিল কি না কি হবে। সকলের ঠোঁটে হাসি ঝুলছে। সূর্য মেঘাকে তাকিয়ে থাকতে দেখে বলে ওঠে, দেখছিস কি, এদিকে আয়। বলেই দুহাত প্রসার করে দেয়। তা দেখে মেঘা মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে সূর্যের বুকে। সূর্য বোনকে জড়িয়ে ধরে প্রফুল্লের হাসি হেসে মেঘার মাথায় চুমু খেয়ে তাকে ছেড়ে দেয়। তারা তাজের পানে তাকায়। অনেকদিন হয়ে গেল তার দাভাই তার সাথে কথা বলে না। কেন বলে না তা জানা নেই তার, তবে তার দাভাইকেও সে বড্ড মিস করে। তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকায়। তারা চোখ সরিয়ে নিতেই তাজ এক পলক তাকায়। তারও বড্ড ইচ্ছে করে তার বোনকে জড়িয়ে নিতে নিজের সাথে বুকে। অনেকদিন ধরে আদর করা হয় না বোনটিকে, তবে মাফও যে করতে পারছে না তাকে। এবার সকল নীরবতা ভেঙে আকাশ বলে ওঠে, অনেক হয়েছে, এবার কান্নাকাটি সকলে বন্ধ করো আর খেলায় মন দাও। আমরা তো আর কাদার জন্য এটা অ্যারেঞ্জ করিনি, তাই না? চলো চলো, সকলে আবার আগের জায়গায় এসো। আকাশের কথায় সকলে হালকা হাসে। মেঘা উঠে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। সকলে আবার আগের আমেজে ফিরে যায়। আকাশ সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আজ কোনো কান্নাকাটি হবে না, শুধু হবে আনন্দ। বলেই মিউজিক অন করে সকলের দিকে তাকিয়ে সেই শুরুর মতো 1 2 বলে স্টার্ট করে। মেঘা বাদ পড়ে গেছে সবার আগে, তাই সে কিছুটা পিছিয়ে এসে আকাশের সাথে বসে পড়ে। এক এক করে সকলে পাঞ্চ করতে থাকে বালিশ। দুবার ঘোরার পর দ্বিতীয় বালিশ সকলের দিকে ঘুরিয়ে নিয়ে যেতে গেলে এসে থামে এবার তাহসানের কাছে। সকলে তাকায়। তাহসান বক্স থেকে একটা চিরকুট তুলে নেয়, সেটা খুলে সামনে ধরে, যার মাঝে লেখা আছে বালিশকে প্রপোজ করতে হবে। তাহসান কথাটা কিছুটা জোরেই বলে ওঠে। তা শুনে সকলে হেসে ওঠে। পাশ থেকে নেওয়া হাসতে হাসতে বলে ওঠে, যাক, তোর কপালে ঠিক জিনিসটাই জুটেছে। মেয়েরা তো তোকে পাত্তা দেয় না, তাই কি আর করবি, এখন বালিশকে প্রপোজ কর। সকলেই নেহার কথায় ঠোঁট টিপে হাসে, তারা ছাড়া। আর সূর্য বাঁকা হাসে। নেহার কথায় খেপে যায় তাহসান, তেতে বলে ওঠে, বল মেয়েরা আমার নয়, আমি মেয়েদের পাত্তা দেই না, বুঝেছিস?
তাহসানের কথায় নেহা বলে ভেংচি কেটে বলে ওঠে, এই তো তোর চেহারা, তুই আবার মেয়েদের পাত্তা দিস না, নাকি মেয়েরা তোকে পাত্তা দেয় না সেটা বল। হনুমানের মতো চেহারা নিয়ে বলে কিনা মেয়েদের সে পাত্তা দেয় না। নেহার কথা শুনে সকলে শব্দ করে এবার হেসে ওঠে। তাহসান এবার মৃদু রাগ দেখিয়ে বলে ওঠে, দেখ নেহা, তুই কিন্তু আমায় অপমান করছিস, আমি কিন্তু একটা সম্মান আছে। তাহসানের কথা উত্তর নেহা দিতে নিলে তার আগেই তুর্য পাশ থেকে পিঞ্চ মেরে বলে ওঠে, তোর আবার সম্মানও আছে নাকি, আমার তো জানা ছিল না, বলেই বাঁকা হাসে তুর্য। তার সাথে বাকিরাও চুপসে যায় তাহসান। এই ছেলেটা সুযোগ পেলেই তাকে খোঁচা মারতে ছাড়ে না, সবসময় তার পেছনে লেগে থাকবেই। তাহসান মুখ ভোতা করে বসে থাকে, তা দেখে জয় সকলকে থামিয়ে বলে ওঠে, আহা ছাড় তো, কেন ওর পেছনে পড়ছিস, তাহসান তুই খেল তো। জয়ের কথায় তাহসান জয়ের পানে তাকায়, বুকটা ভরে ওঠে তার, কান্নার ভান করে জয়কে জড়িয়ে ধরে বলে ওঠে, একমাত্র তুই আমার আসল বেস্ট ফ্রেন্ড ভাই। জয়কে এমনভাবে ধরেছে যেন দম বের হয়ে যাচ্ছে তার। জয়ও পড়েছে মহাবিপাকে তার পক্ষ নিয়ে কথা বলে। জয় তাহসানকে নিজের কাছ থেকে ঠেলে ঠুলে সরিয়ে জোরপূর্বক হেসে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, এবার খেলা শুরু কর। তাহসান মিথ্যা চোখের পানি মুছতে মুছতে জয়কে জিজ্ঞেস করে বলে ওঠে, শুরু করব? জয় বেচারা তড়িঘড়ি করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ কর কর। তাহসান জয়ের কথায় সেকেন্ডেই 32 পাটি দাঁত বের করে হাসে, তা দেখে নেহা চোখ মুখ বাকি আস্তে আস্তে বলে ওঠে, সার্কাস কোথাকারের। তাহসানের গলা খাকিয়ে বেশ ভাব নিয়ে দাঁড়ায়, বালিশটা হাতে তুলে নেয়। সবার দৃষ্টি এখন তার দিকে। হালকা আলো আর রোমান্টিক গানের ব্যাকগ্রাউন্ড বাজছে। এক পা সামনে এগিয়ে গিয়ে বালিশকে মুখের সামনে ধরে হাঁটু গেড়ে বসে পড়ে। গলা খাকিয়ে নাটকীয় কণ্ঠে বলে ওঠে, বালিশ তুমি শুধু এক টুকরো তুলা নও, তুমি আমার রাতের একমাত্র সঙ্গী। তুমি জানো আমি তোমায় ঠিক কতখানি ভালোবাসি। তুমি ছাড়া ঘুম আসে না, তুমি ছাড়া রাত ফুরোয় না। চলো আমরা দুজন রিলেশনশিপে যাই। তুমি কি হবে আমার পিলো পার্টনার ফর লাইফ? বলেই থামে তাহসান। এদিকে সকালে হাসতে হাসতে শেষ। তারা তো একেবারে হাসতে হাসতে তিথির গায়ে ঢলে পড়ছে। এতক্ষণে তার হাসি বের হয়। তাহসানের কাণ্ড দেখে সে না হেসে পারল না। হাসতে হাসতে তার বেহাল অবস্থা, পুরো ছাদ জুড়ে কেবল হাসির শব্দ সকলের। তুর্য সারা সকলে হাসছে। তাহসান বসা থেকে উঠে সকলের দিকে তাকিয়ে বেশ ভাব নিয়ে বসে পড়ে সে, যেন কি মহাকাশ সে জয় করে এসেছে। মাহিরা হাসতে হাসতে বলে ওঠে, উফ ভাইয়া, আপনি যেভাবে প্রপোজ করেছেন না, না হেসে থাকতে পারলাম না। উফ আল্লাহ, বলেই ফের হাসতে শুরু করে তাহসান। এতে আরও ভাব বেড়ে যায়। প্রায় এক দফা হাসি শেষ হয়ে খেলা আবার শুরু হয়। খেলা খেলতে থাকে নিজের মতো করে। তাহসানের পর মাহিরা শেষ চিরকুট অনুযায়ী সব তার শর্ত সে পূর্ণ করে। এবার এক 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 করে লাবণ্য, ফারদিন, জয়, আহিল, নেহা, তাজ এক এক করে সকলের পালা আসে। তবে আসে না শুধু তিথি, তুর্য, শ্রাবন্তী, তনি ও তারার। তাদের মাঝে এবার খেলা চলছে। তুর্য এবার বেশ বোরিং হচ্ছে, বিরক্ত লাগছে তার। এবার সে গাছহারা ভাব নিয়ে বালিশ ছুঁড়ছে। এর মাঝেই থেমে যায় বালিশ তিথির কাছে। আসতেই মিউজিক বন্ধ হয়ে যায়। শর্ত অনুযায়ী একটা চিরকুট তুলে নেয় সে। চিরকুটটি মেলে ধরে। পাশ থেকে মেঘা তা দেখে চিরকুট নিয়ে নিতে নিতে বলে ওঠে, দেখি দেখি কি এসেছে তোমার কাছে। বলেই মেলে ধরে তার সামনে। মেঘা জোরে জোরে বলে ওঠে, প্রথম দেখায় কারো প্রেমে পড়েছ কখনো, কিংবা ভালোবেসেছ কাউকে? মেঘের কথায় তিথি তাকায় তাজের দিকে। তাজের কানে কথাটা আসতেই তাজও তাকায় তিথির পানে। তবে তিথি তাকাতেই চোখ নামিয়ে নেয় সে। বড্ড অস্বস্তিতে পড়ে যায় সে। পাশ থেকে মাহিরা হেসে বলে ওঠে, ভালোবাসা, তাও আবার আমাদের তিথি? কখনোই না। ওকে কোনো ছেলে প্রপোজ করলে ও সুন্দর করে পাশ কাটিয়ে চলে আসে, তো মেরে রেখে আসে। ওর দ্বারা হবে ভালোবাসা, আর মানুষ পেলে না। মাহিরার কথা শুনে তিথির ফ্রেন্ডরা হেসে ওঠে। সকলের কথা বলার মাঝখানেই তিথি তাজের দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, হ্যাঁ পড়েছি কারো প্রেমে। বলেই থেমে যায় তিথি। তাজ তড়িৎ গতিতে চোখ তুলে তাকায় তিথির পানে। চোখাচোখি হয় দুজনের। তিথি চোখ সরায় না তাজের চোখ থেকে। তারারা সহ বাকিরা বেশ অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। তারা তাকিয়ে আছে অবাক চোখে তিথির পানে। তিথি ফের বলে ওঠে, তখন সবেমাত্র আমি 15-এ গণ্ডি পেরিয়ে 16-তে পা রাখি। হুট করেই একজন সুদর্শন যুবকের সাথে দেখা হয় আমার। সে আমার বয়সের থেকে 5 বছরের বড় ছিল। যুবকটিকে প্রথমবার যেদিন দেখি সেদিনই যেন মুগ্ধ হয়ে যায়। তার সেই চোখ, মুখ, নাক, চাহনি, কথা বলার ভঙ্গি, হাঁটার ছন্দ, সবকিছু যেন এক অদ্ভুত টান তৈরি করেছিল আমার ভেতরে। প্রথম দেখাতেই ভালো লাগা শুরু হয়, আর সময় গড়াতেই সেটা রূপ নেয় নিঃশব্দ ভালোবাসায়।
তাকে যতবারই দেখেছি মনে হতো পৃথিবীটা থেমে গেছে তার এক চাহনিতে। সে বুঝতো না আমি কেমন করে তাকে লক্ষ্য করতাম। সে যখন কথা বলতো আমি চুপ করে শুনতাম, কখনো সামনে থেকে কখনো আড়াল থেকে। তার হাসি দেখলে মনে হয় আমার দিনটা ভালো যাবে। তবে মজার ব্যাপার হলো তাকে যখন আমার মনের কথা বলি তখন সে আমায় ফিরিয়ে দেয়। আর আমিও ছাড়ার পাত্রী হইনি। সেই 16 বছরের কিশোরী আজ 19 বছরের কিশোরী হয়েও শুধুমাত্র তাকেই ভালোবেসে এসেছি এখনও। তাকে প্রতিনিয়ত আমার ভালোবাসার কথা তাকে জানান দেই। আমার বিশ্বাস সে একদিন আমার ভালোবাসা মানবে, আমায় ভালোবাসবে। আর ততদিন আমি তার পেছনে ছুটব। ততক্ষণ অবধি আমিও আর তার পিছু ছুটব যতক্ষণ অবধি না সে আমার ভালোবাসছে। আমার ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে সে আমার ভাগ্যে থাকবে। তিথির কণ্ঠ থেমে যায়। ছাদ জুড়ে হঠাৎ এক নিস্তব্ধতা নেমে আসে। সবাই চুপচাপ। হাস্যরসের মাঝখানে এমন গা শিউরে ওঠা সত্যি যেন কেউ কল্পনাও করেনি। তুর্য তিথির কথাগুলো মন দিয়ে শুনছিল, অবাক হয়ে তাকিয়ে আছে তিথির পানে। সে প্রথমবার সে এই মেয়েটিকে নতুন করে চিনছে যেন। তিথির সঙ্গে তার কোথাও একটা মিল আছে। তিথির প্রতিটা কথায় তার বড্ড পছন্দ হয় বলতে গেলে। অন্য পাশে তনি ও শ্রাবন্তী একে অপরের চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে কিছু বলার চেষ্টা করে, কিন্তু শব্দ খুঁজে পায় না। তারা তো একেবারে নির্বাক। সে জানতো না তিথিরও ভালোবাসা আছে, এত গভীর, এত নিঃশর্ত। ভাবতে পারিনি। তারা একটা জিনিস খেয়াল করে, তিথির প্রথম থেকে শেষ অবধি সমস্ত কথাগুলো তাজের পানে তাকিয়ে বলেছে, কিন্তু কেন সেটা ভেবে পায় না তারা। সকলে তাকিয়ে আছে তিথির দিকে। আর তাজ যেন কিছুক্ষণ নিঃশ্বাস নিতেই ভুলে যায়। তিথির কথার প্রতিটি শব্দ কেমন করে যেন তার বুকে ধাক্কা দিতে থাকে। তিথির মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে তার চোখে কোনো অভিনয় নেই, নেই কোনো নাটক। ও যা বলেছে সেটা নিঃসন্দেহে তাজকে উদ্দেশ্য করে বলা। তাজ জানে সেটা। তার চোখ সরিয়ে নিতে চাইলেও পারছে না। তিথির দিকে তাকিয়ে থাকতে থাকতে বুকের ভেতর কেমন একটা অপরাধবোধ জমে জন্য তা কথাটা তাজের মনে যেন বিদ্যুতের মতো আঘাত করে। তার গলা শুকিয়ে আসে, বলতে পারে না কিছু, শুধু দৃষ্টি নামিয়ে নেয় আর পেছনে হেলে বসে চোখ কেমন একটা অস্থিরতা। কেউ আর কিছু বলার সাহস পায় না। আকাশ এবার শান্ত কণ্ঠেই বলে ওঠে, বাকি খেলা শুরু করা যাক। সকলের ধ্যান ভাঙে তাকে। তিথি নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে বসে। তাজও চোখ নামিয়ে নিয়ে স্বাভাবিক হয়ে বসে পড়ে। আকাশ পরিস্থিতি সামাল দিতে মিউজিক অন করে। সকালে কিছু মুহূর্তের ব্যবধানে স্বাভাবিক হয়ে খেলায় মন দেয়। একসময় বালিশ এসে থামে দুর্যের কাছে। সকলে এই সময়টার জন্যই যেন অপেক্ষা করছিল। সকলেই চিল্লিয়ে আনন্দে বলে ওঠে। তুর্য চোখ মুখ খিচে বন্ধ করে নেয় এদের চিল্লানিতে। তুর্য বিরক্ত হয়ে তাদের দিকে তাকিয়ে বলে ওঠে, উফ বাবা, আস্তে চিল্লা, কানের মাথা খেয়ে ফেলবি তো। তুর্যের কথাতে তারা আজ থামে না। 32 পাটি দাঁত বের করে আরো উল্টো হাসে। আহিল তড়িঘড়ি করে চিরকুটের বক্স নিয়ে তুর্যের সামনে ধরে। 32 পাটি দাঁত বের করে বলে ওঠে, নে নে তাড়াতাড়ি তোল, আমরাও দেখি কি আছে তোর কাছে। আহিলের কথায় বিরক্ত হয়ে তুর্য তার পানে তাকায়। তবে এখন আর আহিলের এসব পাত্তা দেয় না। সে আরো তুর্যের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার দিকে তাকিয়ে থেকে লাভ নেই, আগে চিরকুট তোল। ফুঁসে ওঠে তুর্য। চিরকুটের দিকে একবার তাকায়। অতি বিরক্ত নিয়ে সে থাবা মেরে একটা চিরকুট তুলে নেয়। তুর্য চিরকুট তুলতেই তুর্য খোলার আগে আহিল সেটা এক প্রকার থাবা মেরে নিয়ে নেয়, কি পড়েছে সেটা দেখার জন্য। চিরকুট খুলতেই দেখতে পায় সেখানে লেখা আছে, গানের মধ্যে নিজের ভালোবাসা প্রকাশ করো। আহিল খুশি হয়ে যায়। সকলের উদ্দেশ্যে পড়ে শোনায়। তারা তাকায় তুর্যের পানে। কেন জানি সেটা তার জানা নেই। তুর্য সবসময়ের মতো গম্ভীর মুখ করে না বলার জন্য প্রস্তুতি নিলে পাশ থেকে তাহসান বাধা দিয়ে বলে ওঠে, একদমই এই কাজটা তুই করবি না। আজ না বলা যাবে না মানে যাবে না। গান তোকে গাইতেই হবে মানে হবেই। তাহসানের কথায় রেগে যায় তুর্য। তাহসান সেটা পাত্তা না দিয়ে আকাশকে বলে ওঠে, আকাশ তুমি গিয়ে এখনই গিয়ে একটা গিটার নিয়ে এসো। তাহসানের কথায় আকাশ বসা থেকে উঠে লাফ দিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, আমি এখনই যাবো আর এখনই আসবো। বলেই লাগাই সুর। তাহসান তুর্যের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসে। তা দেখে তুর্য দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোরা যা হচ্ছে দাঁড়া, খালি বের হয় এখান থেকে। তুর্যের কথা গায়ে মাখল না তাহসান, বরং তার অভ্যেস মতো মুখ ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নেয়। এতে তুর্যের রাগ আরও বেড়ে যায়। দাঁতে দাঁত চেপে তা নিয়ন্ত্রণ করে। এখানে ছোটরা আজ না থাকলে তারা একেবারে দফা রফা করে ছাড়তো, কিন্তু ছোটদের জন্য পারছে না। অন্যদিকে তারা অবাক হয়ে মনে মনে বলে ওঠে, তুর্য ভাই কি গান গাইতে পারে নাকি? গান পারে না দেখে তাহসান ভাই তাকে মজার পাত্র বানাতে চাচ্ছে কোনোটা বলেই ভাবতে শুরু করে তারা। এর মধ্যেই আকাশ হাজির হয় গিটার নিয়ে। সোজা তুর্যের কোলের উপর রেখে গদগদ হয়ে বলে ওঠে, এবার শুরু করো। আকাশের কথায় তুর্য গিটারের পানে তাকায় একবার, থমথম মুখ নিয়ে। তা দেখে সকলে অনুরোধ করে বলে ওঠে, ভাইয়া প্লিজ গাও না একটা গান, প্লিজ ভাইয়া।
এক এক করে সকলেই তাকে একবার একবার করে বলে ওঠে, শুধু তারা ছাড়া। সূর্য এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গানের জন্য প্রস্তুতি নেয়। গিটারে হাত লাগায়, আঙুলের দ্বারা টুংটাং শব্দ করে ওঠে। তারা চোখ তুলে তাকায় সূর্যের পানে, মুগ্ধ হয়ে যায়। যার গিটারের টুনই এত সুন্দর, তাহলে গান কত সুন্দর হবে কে জানে। সূর্য এবার চোখ জোড়া খুলে তারার চোখে চোখ রেখে গেয়ে ওঠে, এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরঙিন, সুর হারিয়েছিলাম, আলোর দিশা হয়ে এলে তুমি, আমি বদলে গেলাম। কত রাত জাগা, কত দিন গোনা, সেই নতুন ভোরের আশায় সুর সেধেছি, গান বেঁধেছি, আজ এলে তুমি তাই, আজ এলে তুমি তাই, আজ এলে তুমি তাই। সূর্য তার চোখে চোখ রেখে গাওয়া গানটা যেন ধীরে ধীরে গলে গিয়ে ঢুকে পড়ে তারার গভীর হৃদয়ে। প্রতিটি সুর, প্রতিটি শব্দ তার হৃদস্পন্দনের সাথে মিশে যায়, যেন সূর্য শুধু গান গাইছে না, তার ভিতরের অজস্র না বলা কথাগুলোকে সুরে বেঁধে তারার সামনে উজাড় করে দিচ্ছে। হুট করে কেন জানি চোখের কোণে পানি জমে ওঠে, তবুও সে চোখ সরায় না। মনে হয় চোখ নামালেই হয়তো এই জাদুটা ভেঙে যাবে। গান শেষ হয়ে যায় সেই কখন, তার খেয়াল নেই। সে এখনও চেয়ে আছে সূর্যের পানে, সকলের প্রশংসায় মাতিয়ে রেখেছে তাকে। তার ভাবনার মাঝে মাহিরার বলা একটা কথা তার কানে আসে, ভাইয়া প্লিজ প্লিজ আর একটা প্লিজ, এটাই শেষ, আর বলবো না, প্লিজ ভাইয়া। শ্রাবন্তী বলে ওঠে, প্লিজ ভাইয়া আর একটা প্লিজ। এবার সকলেই একসাথে বলে ওঠে। তারা স্তব্ধ হয়ে চেয়ে আছে সূর্যের পানে। সূর্য এবার সকলের দিকে তাকিয়ে বলে ওঠে, এটাই যেন শেষ হয়, আর কিন্তু গাইতে পারবো না, এটাই লাস্ট বলে দিলাম। সূর্যের কথায় সকলে উপনিষ মাথা নাড়ায়, তারা সূর্যের শর্তে রাজি। সূর্যের আর কি, সে তারার পানে এক পলক তাকিয়ে গিটারে সুর তোলে। তবে এই গানটা সে তার জন্য নয়, বরং সবার জন্য গাইবে। সূর্য গিটারে সুর তুলে গেয়ে ওঠে, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের, তুই হলে রোদ, আমি রংধনু হই, শিলশ্বেত শহর আমাদের। থামলো সূর্য মুহূর্তে, চারদিক থেকে ভেসে আসে করতালির শব্দ। সূর্যের গানের প্রশংসায় মেতে উঠেছে সবাই। সে প্রশংসার কিছু অংশ এসে পৌঁছায় তারার কানে, কিন্তু এখন তারা খুশি হতে পারেনি। গানটা শুনে তার বুকের ভেতর হালকা কাঁপন ধরেছে, কারণ গানটাতে কোথাও সে নিজেকে খুঁজে পায়নি। অথচ সে তো এখানেই আছে সূর্যের পাশে। তাহলে কেন সূর্য এমন একটা গান গাইলো যার অনুভব, যার ভাষা তার সাথে মিল খায় না একটু? হঠাৎ করে গতবারের সেই ফেসবুক ক্যাপশনটার কথা মনে পড়ে যায় তারার। হুট করে তার মাথায় আসে একটা কথা, সূর্য ভাইকে অন্য কাউকে ভালোবাসে। ভাবতেই বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে তার। মনে হলো বুকের মাঝখানে কেউ মোচড় দিয়ে টেনে ধরেছে কিছু একটা। শব্দহীন কষ্ট এসে জমে গেল চোখের কোণে। মনে হলো বুকের মাঝখানে কেউ যেন দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছে সব কিছু। নিঃশব্দে একটা হাহাকার ছড়িয়ে পড়ে রক্তের প্রতিটি কণায়। বুকটা ভার হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। ভেতরে জমে থাকা কান্নাগুলো গলার কাছে এসে আটকে যায়। চোখ ভিজে ওঠে কিন্তু ঝরে না। কেমন এক চাপা যন্ত্রণা, যেটা না চিৎকারে বলা যায়, না নীরবতায় ভুলে থাকা যায়। যেন নিজের অস্তিত্বটাই কোথাও হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে নিঃশব্দে। এক সময় এরকম খেলাধুলা কথাবার্তা বলতে বলতে যে কখন রাত গভীর হয়ে যায় কেউ বুঝতেই পারে না।